আমাদের রাজ্যে মাদ্রাসা কিভাবে তৈরি হয় এবং সেখানে কি পড়ানো হয়? কোনো নিয়ম আছে না যে যা খুশি পড়াতে পারে, যে যা খুশি বাচ্চাদের শেখাতে পারে? এবং সেক্ষেত্রে আমাদের সরকারের বা প্রশাসনের ভূমিকা কি হয়? দেখুন, এই প্রশ্নগুলো করা হলেই সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে প্রশ্নগুলোকে ঘিরে অনেকগুলো প্রশ্ন উঠে আসে। আপনি এই প্রশ্নগুলো কেন করছেন? আপনি কি ধর্মীয় বিভাজনের জন্য এই ধরনের প্রশ্ন করছেন? আপনি কি সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য এই প্রশ্ন করছেন? আপনি কি কোনো রাজনৈতিক অভিসন্ধি থেকে এই প্রশ্নগুলো সামনে রাখছেন? দেখুন, বর্তমানে এমন কিছু ঘটনা সামনে উঠে আসছে যেখানে দাঁড়িয়ে ধর্মীয় বিভাজন বা রাজনীতিকে দূরে সরিয়ে রেখে একজন নাগরিক হিসেবে এই প্রশ্নগুলো করার দরকার রয়েছে। তার কারণ এরপর যদি দেখা যায় সাম্প্রতিক ঘটনার মাধ্যমে আমাদের রাজ্য বা রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, তখন কিন্তু উত্তর দেওয়ার মতো আর মুখ পড়ে থাকবে না, তখন একেবারে নির্বাক হয়ে বসে থাকতে হবে। বর্তমানে দুটো ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে, যার কথা আমি আপনাদের শোনাবো। এর মধ্যে প্রথম ঘটনার কথা শুনে আপনি বলবেন যে ও আচ্ছা, এ তো হামেশাই ঘটে, আমরা তো প্রায়ই দেখতে পাই। আর দ্বিতীয় ঘটনার কথা শোনার পরে আপনি বলবেন, আরে চুপ চুপ, এসব কথা বলবেন না, কোথাও কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেলে তো গন্ডগোল হবে। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটার কথা আপনাদের বলি। কেরালা থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে যে সে বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। সে একজন বাংলাদেশি জঙ্গি এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তারপর জানা যাচ্ছে যে এই জঙ্গি, যার নাম মোহাম্মদ সাদ রাডি, তার কাছে ভারতের সমস্ত ভুয়ো ডকুমেন্ট ছিল। পশ্চিমবঙ্গের ভোটার আই কার্ড তার কাছে ছিল, তার কাছে আধার কার্ড, সমস্ত কিছু ছিল, এমনকি তার কাছে ভুয়ো পাসপোর্ট পর্যন্ত ছিল। এবার আপনারা জানেন যে বাংলাদেশিদের জন্য এইভাবে ভুয়ো ডকুমেন্ট তৈরি করার বেশ কিছু চক্র তৈরি হয়েছে আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা শোনা যাচ্ছে যে এখানে অনেকগুলো এই ধরনের চক্র তৈরি হয়েছে। সম্প্রতি আমরাও এই নিয়ে একটা আলাদা করে পর্ব করেছি, যেখানে আমরা বলেছি আপনাদের যে 50-100 টাকায় আধার কার্ড এদিক থেকে ওদিক করে দেওয়া যায়, এখন এমন সব চক্র চলছে চারিদিকে। কিন্তু এইবারের যে কেসটা, এখানে একটা সাফল্যের লক্ষণ হচ্ছে পুলিশের কাছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সেট ধরা পড়েছে। অনেক সময় দেখা যায় যে সোর্সটা ধরা পড়েছে, কিন্তু কত দূর পর্যন্ত এটা ছড়িয়েছে সেটা জানা যাচ্ছে না, আবার কোথায় ছড়িয়েছে জানা যাচ্ছে কিন্তু সূত্রপাতটা কোথা থেকে সেটা জানা যাচ্ছে না। এক্ষেত্রে একটা গোটা সেট ধরা পড়েছে, কিভাবে তৈরি হতো, কোথা থেকে তৈরি হতো, কারা এগুলো ব্যবহার করেছে, পুরোটা। এবং জানা যাচ্ছে যে এই জঙ্গি মোহাম্মদ সাদ রাডি যেখান থেকে পাসপোর্ট পেয়েছিল, ভুয়ো পাসপোর্ট, তাদের মোডাস অপারেন্ডি বা তাদের কাজ করার পদ্ধতিটা কি ছিল? কিরকম পদ্ধতি ছিল না, বাংলাদেশ থেকে ভারতে এসেছে এইরকম লোকজনকে প্রথমে চিহ্নিত করা হতো যারা বেআইনিভাবে ভারতে এসেছে বাংলাদেশ থেকে। তারপর তাদের বিভিন্ন ভুয়ো নথিপত্র তৈরি করা হতো, জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, এই সমস্ত কিছু তৈরি করা হতো। এবার সেই সমস্ত নথিপত্র, ভুয়ো নথিপত্র ব্যবহার করে উত্তর কলকাতার বিভিন্ন জায়গার ভুয়ো ঠিকানা দেখিয়ে পাসপোর্টের জন্য আবেদন করা হতো। বিভিন্ন পোস্ট অফিসে যে পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সেখানে আবেদন করা হতো, এবং নির্দিষ্ট কিছু পোস্ট অফিসের কিছু কর্মচারীরা কোনো নথিপত্র কিচ্ছু যাচাই না করেই এদের সমস্ত ডিটেলস, সমস্ত ইনফরমেশন ওই পাসপোর্ট পোর্টালে আবেদনের জন্য আপলোড করে দিত। এবার তারপর পাসপোর্ট চলে এলো, সেই ভুয়ো পাসপোর্ট কিন্তু এইভাবে বেআইনিভাবে যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছে তাদের হাতে পৌঁছে যেত। তার মধ্যে এরকম বাংলাদেশি জঙ্গির নামও কিন্তু রয়েছে। এবং এরপরেই আরও ভয়াবহ যে তথ্যটা সামনে উঠে আসে সেটা হচ্ছে যে এই যে জঙ্গি মোহাম্মদ সাদ রাডি যাকে ধরা হয়েছে, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের কান্দি এবং হরিহরপাড়া দুটো বিধানসভা কেন্দ্রেরই ভোটার তালিকায় এর নাম উঠে গেছিল। ভোটার তালিকায় ভুয়ো ভারতীয় ডকুমেন্টস যে তৈরি করেছে, যে ভুয়ো ভারতীয় পাসপোর্ট পেয়েছে বাংলাদেশ থেকে আসা একজন, তার নাম উঠে গেছে আমাদের রাজ্যের ভোটার তালিকায়। এমনকি একজন গোয়েন্দা কর্তা বলছেন যে এই মোহাম্মদ সাদ রাডি হয়তো আমাদের রাজ্যে ভোটও দিয়েছে, ভোটার তালিকায় তার নাম রয়েছে। তাহলে বিরোধীদের তরফ থেকে চিৎকার করে যে অভিযোগ বারবার করা হয় যে বাংলাদেশিদের নাম আমাদের রাজ্যের ভোটার তালিকায় উঠেছে, দেখা যাচ্ছে সেখানে সত্যিই একটা মেজর গলদ রয়েছে, সেগুলো খুঁজে বের করার দরকার রয়েছে। তার মানে এখানে কোনো ছাঁকনি নেই। কি করে একজন বাংলাদেশ থেকে ভারতে চলে এলো, সমস্ত নথিপত্র পেয়ে যাচ্ছে, এমনকি ভোটার তালিকায় তার নাম উঠে যাচ্ছে। এবং এখানে বলা হচ্ছে দুটো বিধানসভার কেন্দ্রের তালিকায় তার নাম কি করে রয়েছে। সেখানে সন্দেহ করা হচ্ছে যে প্রথমে হয়তো একটা বিধানসভার তালিকায় তার নাম উঠেছিল, তারপর বিধানসভা কেন্দ্র চেঞ্জ করেছে সে। মানে ভাবুন, ভোটার তালিকায় ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট দিয়ে নাম উঠে গেছে, তাই নয়, সে আবার বিধানসভা কেন্দ্র চেঞ্জও করেছে। সেখানে দেখার লোক কেউ নেই, কারুর একবারের জন্যও এটা নজরে পড়েনি যে এটা গন্ডগোল হচ্ছে এবং এগুলো ভুয়ো কাগজপত্র। যাচাই করার, ক্রস চেক করার জায়গাগুলোই বন্ধ। আপনি ওদিকে পোস্ট অফিসে দেখুন, পাসপোর্ট পোর্টালে সমস্ত নথিপত্র যাচাই না করেই আপলোড করে দেওয়া হচ্ছে। এখানে ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে, সেখানেও যাচাই করা হচ্ছে না। মানে বেসিক যে ছাকনিগুলো থাকার কথা
আমাদের নিরাপত্তার জন্য, সুরক্ষার জন্য, সেগুলোই কাজ করছে না। এই জিনিসটা কিন্তু বারবার সামনে উঠে আসছে। মানে এমন পরিস্থিতি যে আপনি আপনার ঘরের ভেতরে শুয়ে ঘুমাচ্ছেন, আপনার ঘরের দরজা নেই, আপনার বাড়ির গেট নেই, সমস্ত কিছু একেবারে হাট করে খোলা, এবং সেখানে কেউ একটা ঢুকে এসে রাত্রিবেলা চাকু নিয়ে আপনার গলার কাছে দাঁড়িয়ে আছে এবং আপনি বলছেন তোফা তোফা, সব ঠিক আছে, দারুণ চলছে সবকিছু। আবার বলা হচ্ছে যে মোহাম্মদ সাদ রাডি তার পিসির বাড়ি ছিল নওদায়, তার পিসির পুত্রবধূর নাম রাকিবা খাতুন। এই রাকিবা খাতুন 2018 থেকে 2023 পর্যন্ত নওদা পঞ্চায়েত সমিতির সদস্য ছিল। তাহলে এই কানেকশনটাকে কাজে লাগিয়ে কি ভোটার তালিকায় নাম তোলা হয়েছে? এই প্রশ্ন উঠে আসছে। বিরোধীরা এখানে তৃণমূল কংগ্রেসের যোগসাজশের অভিযোগও তুলছেন। এবং এই যে বারবার বলছি যে বেসিক ছাঁকনিটা নেই, এর কিন্তু আরও উদাহরণ সম্প্রতি সামনে উঠে এসেছে, একদম রিসেন্ট ঘটনা। শুধুমাত্র এই বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত একজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ ভুয়ো কাগজপত্র নিয়ে, তাই নয়, সম্প্রতি জানা যাচ্ছে ক্যানিং থেকে কাশ্মীরি এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম জাভেদ আহমেদ মুন্সি, এবং গোয়েন্দারা বলছেন যে এই কাশ্মীরি জঙ্গি, এ হচ্ছে লস্করি তৈবা ট্রেনিং প্রাপ্ত, এবং এই জাভেদ নাকি টাইম বোমা তৈরিতে একেবারে ওস্তাদ। এই জাভেদ কাশ্মীর থেকে দিল্লি হয়ে কলকাতা বিমানবন্দরে নেমে ক্যানিংয়ে এসে পৌঁছেছে, এবং এর প্ল্যান ছিল এখান থেকে বাংলাদেশ থেকে নেপাল হয়ে পাকিস্তানে পৌঁছানোর। তারই সঙ্গে এই যে যাচাইয়ের কথাটা বারবার উঠে আসছে, এখানেই দেখুন বলা হচ্ছে জাভেদ নাকি ক্যানিংয়ে থেকে শালের ব্যবসা করত। বেশ অনেক দিন ধরে সে শালের ব্যবসা করছে, এখানে এসে এসে শাল বিক্রি করত। এবার ক্যানিংয়ে যে বাড়িটা ভাড়া নিয়ে এই জাভেদ থাকছিল, সেই বাড়ির মালিক বিস্ফোরক তথ্য সামনে রেখেছেন। প্রথমত তিনি বলছেন দীর্ঘদিন ধরে এই জাভেদ ব্যবসা করছে, কেউ কোনো খারাপ কথা বলেনি, অনেকেই চেনে, অনেকেই এর কাছ থেকে শাল কেনে, এই সব চেনা লোক চেনা মুখ দেখেই আমি একে বাড়ি ভাড়া দিয়েছিলাম, আমার সঙ্গে বাড়ি ভাড়ার চুক্তিও রয়েছে। এমনকি এই জাভেদের কাছ থেকে পুলিশ থেকে শুরু করে সাংবাদিক সবাই এসে শাল কিনে নিয়ে যেত। তাহলে কি করে মনে হবে যে কোথাও জঙ্গি, কোথাও কোনো একটা গন্ডগোল রয়েছে, সন্দেহজনক জায়গা রয়েছে? মানে পুলিশের কথা আপনি ভাবুন, যাদের চেক করার কথা যে কোথা থেকে এসেছো, কি বিক্রি করছো, যতদিন ধরেই করো না কেন, তোমার কাগজপত্র কি আছে, একটু সন্দেহ কোথাও তৈরি হচ্ছে কিনা, সেসব না দেখে শাল পাওয়া যাচ্ছে, ভালো শাল ভালো দামে পাওয়া যাচ্ছে, চলো কিনে নি। মানে ছাঁকনির জায়গাগুলো কাজ করছে না। একদিকে যখন এই ঘটনা ঘটছে, তখন আরেকদিকে আরেক কাণ্ড। জানা যাচ্ছে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি জঙ্গি সন্দেহে, এবং তারাও ওই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, এই দাবি করছে পুলিশ। এবার কারা গ্রেপ্তার করেছে না, পশ্চিমবঙ্গ এবং আসামের পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে। বিষয়টা কি, অপারেশনের পর ব্রিফিংয়ে পুলিশের তরফ থেকে বা গোয়েন্দারা দাবি করছেন, তারা জানাচ্ছেন যে আমাদের এসটিএফ এর কাছে একটা অত্যন্ত জরুরি ইনপুট এসেছিল। আমরা জেনেছিলাম যে বাংলাদেশের একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, ইসলামিক জঙ্গি সংগঠন, তাদের একটা স্লিপার সেল পশ্চিমবঙ্গে লুকিয়ে রয়েছে এবং তারা অ্যাক্টিভ রয়েছে। এবার এই নিয়ে আমরা তদন্ত চালাচ্ছিলাম। ইতিমধ্যে আসামের যে পুলিশ, আসামের এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স, তাদের তরফ থেকে আমাদের কাছে একটা ইনপুট আসে এবং তারা বলে যে এইরকম ইনফরমেশন তাদের কাছেও ছিল, তারাও তদন্ত করছে নিজেদের মতো করে, এবং তারা বের করেছে যে মুর্শিদাবাদে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এই দুজন জঙ্গি লুকিয়ে রয়েছে, যাদের নাম হচ্ছে মোহাম্মদ আব্বাস আলী এবং মনিরুল শেখ। এবার এই ইনপুটটা পাওয়ার পরে পশ্চিমবঙ্গ এবং আসামের এসটিএফ যৌথ অভিযান চালিয়ে মুর্শিদাবাদ থেকে এদের দুজনকে গ্রেপ্তার করেছে। এবার এইখানে বিষয়টা দেখুন যে ব্রেক থ্রু ইনফরমেশন যেটা পশ্চিমবঙ্গের এসটিএফ এর কাছে এসেছে, যে এই জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে, পশ্চিমবঙ্গের বহরমপুরের হরিহরপাড়ায় তারা লুকিয়ে রয়েছে, এই খবরটা এসেছে তাদের কাছে আসামের এসটিএফ এর কাছ থেকে। ব্রেক থ্রু ইনফরমেশনটা আসাম এসটিএফ তাদেরকে দিয়েছে। যাই হোক, এদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ব্রিফিংয়ে আরও বলা হচ্ছে যে এরা বেসিক্যালি যে কাজটা করছিল সেটা হচ্ছে অ্যাক্টিভ ছিল, ভারতে নাশকতামূলক কাজকর্মের প্ল্যান করছিল, এবং ভারতে নাশকতামূলক কাজকর্মের জন্য স্থানীয় যুবকদের এইসব কাজের সঙ্গে যুক্ত করা, এই সংগঠনে উদ্ভূত করা, এই সমস্ত কাজ তারা করছিল। এদের কাছ থেকে বেশ কিছু ল্যাপটপ, পেন ড্রাইভ, ভুয়ো পরিচয়পত্র প্রচুর পাওয়া গেছে। এবার স্থানীয় যুবকদের এই সংগঠনে উদ্ভূত করার কাজটা এরা কিভাবে করছিল, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। জানা যাচ্ছে মোহাম্মদ আব্বাস আলী, সে নাকি একটা মোটর মেকানিকের কাজ করত। 2018 সালে, মানে ভাবুন কতদিন ধরে সে এখানে রয়েছে, বছর ধরে সে এখানে রয়েছে। 2018 সালে এক নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, মামলা হয় এবং সে 2 বছর জেলও খেটে এসেছে। আর আরেকজন মনিরুল শেখ, এই মনিরুল শেখ সম্প্রতি একটা মাদ্রাসা খুলেছিল।
10-12 জন বাচ্চাকে নিয়ে সে একটা মাদ্রাসা খুলেছিল একদম সাম্প্রতিক। তাহলে ভাবুন, মাদ্রাসায় যারা যাচ্ছে বাচ্চারা, তাদেরকে কি শেখানো হতো? এখানে তাদেরকে এই জঙ্গি সংগঠনে উদ্বুদ্ধ করার নিশ্চয়ই চেষ্টা করা হতো, ব্রেন ওয়াশ করা হতো। 10-12টা বাচ্চাকে নিয়ে শুরু হয়েছিল, এটা 20-25-এ পৌঁছাতে পারতো। এই মাদ্রাসা থেকে সন্ত্রাসবাদীরা বেরোতে পারতো। আপনি প্রশ্ন করবেন, এতদূর আপনি কি করে বলছেন, এটা কি করে হতো? আবারও মনে করিয়ে দিই, গোয়েন্দাদের তরফ থেকে ব্রিফিংয়ে বলা হচ্ছে যে এদের মূল উদ্দেশ্য ছিল ভারতে নাশকতামূলক কাজকর্মে স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করা, স্থানীয় যুবকদের এই কাজের সঙ্গে যুক্ত করে তাদের দিয়ে এই সমস্ত নাশকতামূলক কাজকর্ম করানোর। যে বাচ্চারা বা যে কিশোররা তারা পড়তে যাচ্ছে মাদ্রাসায়, তাদের বয়সটা একবার ভাবুন, একদম কাদার তালের মতো। তাদের ব্রেন ওয়াশ করা, তাদেরকে মোল্ড করে নিজের মতো গড়ে পিটে নেওয়াটা কতটা সহজ একবার ভাবুন। এবং তাদের নিজের দেশের বিরুদ্ধেই তাদেরকে কাজে লাগানোর একটা চেষ্টা করা হচ্ছিল। একটা রিপোর্ট বলছে এই স্থানীয় যুবকদের, কিশোরদের যে ধর্মীয় পরিচিতি, তাদের মধ্যে যদি কোনো ক্ষোভ থেকে থাকে, তাদের যদি অর্থনৈতিক দিক থেকে তারা গরিব, মানে তারা যদি পিছিয়ে পড়া হয়, তাহলে সেই ক্ষোভ, সেই রাগ, সেই প্রশ্ন, যদি কোনো কনফিউশন থেকে থাকে, এইগুলোকে কাজে লাগিয়েই তাদেরকে এই সংগঠনের মধ্যে নিয়ে আসা এবং তাদের নিজেদের দেশের বিরুদ্ধে করে দেওয়া তাকে, এবং তাদেরকে এই নাশকতামূলক কাজকর্মে যাতে যুক্ত করা যায়, এই প্ল্যানটাই এরা এখানে বসে বসে করছিল। তাহলে এখান থেকেই আবারও সেই প্রথম একদম যে প্রশ্নটা করেছিলাম সেইটা উঠে আসে যে মাদ্রাসা তৈরি হচ্ছে কিভাবে? তাহলে যে কেউ যেখানে মাদ্রাসা খুলে বসে পড়তে পারে এবং সেখানে যা খুশি তাই শেখাতে পারে, পড়াতে পারে, এবং সেখানে তাহলে সরকার বা প্রশাসনের ভূমিকাটা কি হচ্ছে? এই যে একটা স্লিপার সেলের সঙ্গে মাদ্রাসার এই যে যোগাযোগটা, এটাই কিন্তু এই প্রশ্নগুলো তুলতে বাধ্য করে। এবং এইখানে দেখুন, একবার একটা মাদ্রাসার যে অ্যাটেম্পট, সেটা ফেল হয়ে গেছে, তারা ব্যর্থ হয়েছে, সেটা করতে পারেনি। এরপর আবার তারা চেষ্টা করতে পারে অন্য কোথাও। যতবার পারবে না ততবার চেষ্টা করবে। ওই যে একটা কথা তো বলাই আছে যে একবার তুমি সফল না হলে বারবার চেষ্টা করো, বারবার চেষ্টা করবে, এবং একবার এদেরকে সফল হয়ে যেতে হবে, তাহলেই কিন্তু এখান থেকে তারা সন্ত্রাসবাদী বের করতে পারবে। এবং এখানে কোন রাজ্যে হচ্ছে বিজেপি শাসিত, অবিজেপি শাসিত, কোন রাজ্যের পুলিশ বেশি কাজ করছে, কোন রাজ্যের পুলিশ কম কাজ করছে, কে খোঁজ রাখছে না, এই প্রশ্নে আমি যাচ্ছি না। বেসিক ফান্ডামেন্টাল প্রথম প্রশ্ন কিন্তু তাহলে উঠে আসছে এই মাদ্রাসাগুলো নিয়ে, যে সেটাকে কিভাবে মনিটর করা হচ্ছে, ছাঁকনির জায়গাটা কোথায়? বেসিক ছাঁকনির জায়গাটাই দেখতে পাওয়া যাচ্ছে না। এখান থেকে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের সুরক্ষার প্রশ্ন উঠে আসছে। এই যা যা সামনে উঠে আসছে তার ভিত্তিতে আরো অনেক তরজা হতে পারে, তর্ক হতে পারে, রাজনৈতিক, ধার্মিক, অনেক কিছু হতে পারে। সেগুলো বাদ দিয়ে একবার ভাবুন যে বেসিক ছাঁকনির জায়গাগুলো চলে যাচ্ছে। ভুয়ো পরিচয়পত্র থেকে শুরু করে মাদ্রাসা খুলে সন্ত্রাসবাদীরা বাচ্চাদের, স্থানীয় যুবকদের নাশকতামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত করতে চাইছে। তাহলে সুরক্ষা এবং নিরাপত্তার বেসিক প্রশ্নটা সবার আগে উঠে আসছে। আজ আমাদের রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে কেন এতগুলো প্রশ্ন উঠে আসছে? আমাদের রাষ্ট্রের, আমাদের দেশের নিরাপত্তা বা সুরক্ষার ক্ষেত্রে যে ছাঁকনিগুলো বেসিক থাকার কথা, সেখানে কেন এত বড় বড় ফুটো দেখা যাচ্ছে? এই প্রশ্ন যদি না করা হয়, তাহলে অদূর ভবিষ্যতে আপনি নিজের চোখের সামনে যদি এরকম ঘটনা দেখেন, আপনার নিজের এলাকায়, নিজের পাড়ায়, নিজের প্রতিবেশীর ছেলে বা নিজের বাড়ির ছেলে যদি হঠাৎ কোনোদিন গেয়ে ওঠে, কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার, চুলের ফ্যাশন, আমি জঙ্গি হব এটাই আমার অ্যাম্বিশন, তখন কিন্তু বলার মতো আর কিচ্ছু পড়ে থাকবে না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।